Hello and welcome back to the third installment of video lecture on chemistry of carboxylic acid and derivatives. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামাইডস RCONH2। আমরা আগে দেখেছি যে চার রকম অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার এবং অ্যামাইডের মধ্যে অ্যামাইড হচ্ছে লিস্ট ইলেকট্রোফিলিক, লিস্ট রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফাইলস। দ্যাট ইজ বিকজ নাইট্রোজেনের লোন পেয়ার কার্বনিলের উপরে রেজোন্যান্সের মাধ্যমে ডিলোকালাইজ থাকে এবং তার ফলে এই কার্বনিলের ইলেকট্রনের খিদে কমে যায়। আর এই একই কারণে এই রিঅ্যাক্টিভিটি ল্যাডারে অ্যামাইডের ওপরে যে সাবস্ট্রেটগুলো আছে, অ্যাসিড ক্লোরাইড, এস্টার বা অ্যাসিড অ্যানহাইড্রাইড, প্রত্যেকটার সঙ্গে যদি অ্যামোনিয়ার রিয়াকশান করা যায় তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশান মেকানিজমের মাধ্যমে এই জেড গ্রুপটা, যেটা নাকি ক্লোরাইড বা অ্যাসিটেট বা কোনো একটা কার্বক্সিলেট বা একটা অ্যালকক্সাইড, সেগুলো রিপ্লেসড হয়ে NH2 এখানে ঢুকতে পারে। অবভিয়াসলি এটা একটা প্রাইমারি কার্বক্সামাইড তৈরি করার টেকনিক। আমি এখানে যদি NH3-র বদলে RNH2 ইউজ করি তাহলে এখানে NHR তৈরি হবে, দ্যাটস আ সেকেন্ডারি কার্বক্সামাইড। এখানে যদি R2NH ইউজ করি তাহলে এখানে NR2 তৈরি হবে, দ্যাটস আ টার্সিয়ারি কার্বক্সামাইড। কিন্তু আমি যদি এখানে টার্সিয়ারি অ্যামিন ইউজ করি অর্থাৎ R3N ইউজ করি তাহলে কিন্তু এখানে কোনো স্টেবল কম্পাউন্ড আমি পাবো না, কারণ সেক্ষেত্রে এই কার্বনিলের পাশে একটা NR3+ গ্রুপ থাকবে যেখান থেকে কোনো প্রোটন এলিমিনেট করা সম্ভব নয় এবং সেই জিনিসটা আনস্টেবল। অতএব আমি অ্যামোনিয়া ইউজ করলে RCONH2 পাবো, প্রাইমারি অ্যামিন ইউজ করলে সেকেন্ডারি কার্বক্সামাইড পাবো, সেকেন্ডারি অ্যামিন ইউজ করলে টার্সিয়ারি কার্বক্সামাইড পাবো এবং এই জেড গ্রুপটা এই হাইড্রোজেনটাকে নিয়ে, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে এলিমিনেটেড হয়ে যাবে। এবার অ্যামাইডের যে রিয়াকশান সেটা বেসিক্যালি দুটো রিয়াকশান, একটাই রিয়াকশান দুটো আলাদা আলাদা কন্ডিশনে। হাইড্রোলিসিস, অ্যামাইডকে যদি অ্যাসিড কিংবা বেস দিয়ে ট্রিট করা হয় তাহলে এস্টার যেভাবে হাইড্রোলাইজড হয় অ্যামাইডও সেইভাবে হাইড্রোলাইজড হয়। এস্টারের ক্ষেত্রে অ্যাসিড মিডিয়ামে ROH এলিমিনেটেড হয়, অ্যালকালি মিডিয়ামে RO- এলিমিনেটেড হয়। এখানে অ্যাসিড মিডিয়ামে NH3 এলিমিনেটেড হবে, অ্যামোনিয়া গ্যাস, যেটা H3O+ প্রেজেন্সে অ্যামোনিয়াটা প্রোটনেটেড হয়ে অ্যামোনিয়াম তৈরি করবে। এটা অ্যামোনিয়াম আয়নটার পিকে ভ্যালু হচ্ছে 9.2, সেটা অবভিয়াসলি H3O+ থেকে অনেক কম অ্যাসিডিক, কারণ H3O+ পিকে ভ্যালু হচ্ছে -1.7। তার ফলে অ্যামোনিয়া যখন তৈরি হবে মিডিয়ামে, অ্যামোনিয়াটা স্ট্রং বেস, H3O+টা স্ট্রং অ্যাসিড, তাহলে সেখানে প্রোটন ট্রান্সফার হয়ে গিয়ে অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম হয়ে যাবে। এবং অ্যামোনিয়াম যেই হয়ে গেল তখন তার নাইট্রোজেনের মাথায় আর লোন পেয়ার নেই, সবটাই হাইড্রোজেন দিয়ে পুরো ভ্যালেন্সিগুলো স্যাটিসফাই করে দিয়েছি, কোনো লোন পেয়ার নেই। অতএব এই জিনিসের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করার কোনো চান্সও নেই, অতএব রিয়াকশান সম্পূর্ণভাবে একদিকে লেফট থেকে রাইটে সরে আসবে। বেসিক মিডিয়ামে গল্পটা একটু অন্যরকম, সেখানে অ্যামোনিয়া বেরোয়, NH2- বেরোয়, সে মিডিয়ামে সেটা ভীষণ স্ট্রং বেস, করসপন্ডিং কনজুগেট অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়া, তার পিকে হচ্ছে 35, তার মানে ওটা খুব উইক অ্যাসিড, অর্থাৎ NH2- মিডিয়ামের ওয়াটার থেকে প্রোটন খেয়ে নেবে, খেয়ে নিয়ে অ্যামোনিয়া তৈরি করবে। অ্যামোনিয়া যে তৈরি হলো আর তার সাথে সাথে কার্বক্সিলিক অ্যাসিড যেটা বেরোবে সেটাও এই মিডিয়ামে কার্বক্সিলিক অ্যাসিড থাকবে না, কার্বক্সিলেট হয়ে যাবে, সেটাকে অ্যাসিডিফাই করলে তবে কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়। এই অ্যামোনিয়াটা কিন্তু অ্যামোনিয়াম নয়, এবং ইকুইলিব্রিয়ামকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে আনার জন্য এটা হিট করা হয়, এই অ্যামোনিয়াটা গ্যাস ফর্মে মিডিয়াম থেকে বেরিয়ে যায় এবং লাস অ্যাটেলিয়ারের প্রিন্সিপাল অনুযায়ী যেহেতু অ্যামোনিয়া ওয়ান অফ দ্য প্রোডাক্ট, সেটাকে যেহেতু কনস্ট্যান্টলি আমি হিটিংয়ের মাধ্যমে বের করে দিচ্ছি, ইকুইলিব্রিয়াম ততই লেফট থেকে রাইটের দিকে শিফট করে আসবে এবং যখন রিয়াকশান শেষ হয়ে যাবে অ্যামোনিয়া যদি পুরো এক্সপেল করে দিতে পারি তাহলে পুরো অ্যামাইডটা হাইড্রোলাইজড হয়ে কার্বক্সিলেট সল্টে কনভার্সন হবে। মেকানিজম পুরোপুরি সেই BAC2 মেকানিজম যেটা আমরা দেখেছিলাম, স্যাপোনিফিকেশন অফ এস্টার হাইড্রোলিসিস আন্ডার অ্যালকালাইন মিডিয়াম, পুরো সেই মেকানিজম ফলো করে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে বেনজামাইড নেওয়া হয়েছে, বেনজোইক অ্যাসিডের অ্যামাইড, সেখান থেকে যদি বেনজোইক অ্যাসিড বানাতে হয় তাহলে অ্যালকালি মিডিয়ামে হিট করে তারপরে অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ট্রিট করা হচ্ছে, যাতে আমরা সোডিয়াম বেনজয়েড তৈরি হয়েছিল প্রথমে, তার থেকে বেনজোইক অ্যাসিডটাকে আইসোলেট করতে পারি। আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভের রিয়াকশান মোস্টলি এখানে শেষ হয়ে গেল। এরপরে দুটো রিয়াকশান আছে, নেম রিয়াকশান। অর্গ্যানিক কেমিস্ট্রিতে নেম রিয়াকশান বলতে আমরা বুঝি কোনো একজন সায়েন্টিস্টের নামে যিনি মোটামুটি ডিসকভার করেছিলেন বা অনেক ক্ষেত্রে যিনি ওই রিয়াকশানটা নিয়ে বহুদিন চর্চা করেছেন, অপটিমাইজ করেছেন, সাবস্ট্রেট স্কোপ এক্সপ্যান্ড করেছেন, সেই রকম কোনো একজন সায়েন্টিস্ট বা কেমিস্টের নামে যদি রিয়াকশানটাকে আইডেন্টিফাই করা হয় তাহলে তাকে বলা হয় নেম রিয়াকশান। সেরকম দুটো নেম রিয়াকশান আছে, দুটোই কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ সম্পর্কিত। একটা এস্টারের রিয়াকশান এবং সেটাকে বলা হয়
ক্লেইজেন এস্টার কন্ডেনসেশন বা ক্লেইজেন কন্ডেনসেশন, আরেকটা হচ্ছে অ্যানহাইড্রাইডের রিয়াকশন, সেটাকে বলা হয় পার্কিন্স রিয়াকশন। ক্লেইজেন কন্ডেনসেশনটা রেইনার লুডউইগ ক্লেইজেনের নামে, এবং সেটা বেসিক্যালি এস্টারের আলফা হাইড্রোজেনকে ইনভলভ করে হয়। আলফা কার্বন বলতে কার্বনিলের পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, সেখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তো এরকম দুটো এস্টার আমরা নিয়েছি যার আলফা হাইড্রোজেন আছে, এবং 3টে করে আলফা হাইড্রোজেন আছে। এই এস্টারটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের এস্টার, তাহলে নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেটকে যদি আমরা সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করি এবং তারপরে রিয়াকশন মিডিয়ামে যদি অ্যাকুয়াস অ্যাসিড অ্যাড করা হয়, তাহলে আমরা দেখি দুটো ইথাইল অ্যাসিটেট কনডেন্স করে ইথাইল অ্যাসিটেট বলে একটা কম্পাউন্ড তৈরি করেছে, যেখানে এই ব্লু কালারের অ্যাসিটাইল ফ্র্যাগমেন্টের সাথে এই রেড কালারের ফ্র্যাগমেন্টটা জুড়ে গেছে একটা নতুন কার্বন কার্বন বন্ড তৈরির মাধ্যমে। এর মেকানিজম পরীক্ষাতে আসতেও পারে, তো আমরা মেকানিজমটা একবার দেখি। প্রথমে এখানে আমরা বেস হিসেবে ইউজ করেছি সোডিয়াম ইথক্সাইড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা যাবে না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে BaC2 মেকানিজমের থ্রু দিয়ে এস্টারের হাইড্রোলিসিস হয়ে যাবে, কার্বক্সিলেট হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে ইথক্সাইড ইউজ করছি, কারণ ইথক্সাইড যদি এখানে আলফা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট না করে যদি কার্বনিলকে অ্যাটাকও করে, C ডাবল বন্ডেডও ভাঙলো, আবার ফিরে এলো, এবং যখন লিভিং গ্রুপ বেরোবে তখন ইথক্সাইডই বেরোবে, অর্থাৎ বেসিক্যালি কোনো কনভার্সন হবে না। সেই জন্য আমরা এখানে ইথক্সাইড ইউজ করছি। ইথক্সাইড এখানে ডিপ্রোটনেট করলো, ডিপ্রোটনেট করার পর এখানটায় এস্টার এনলেট তৈরি হলো। এটা একটা এনলেট আয়ন, কার্বনিল কেমিস্ট্রি পড়লে তুমি বুঝবে যে এটাকে এনলেট আয়ন বলে, এটা এস্টার থেকে এসছে, সেই জন্য এটাকে বলে এস্টার এনলেট। তারপর এই কার্বনিল কার্বনে এই এস্টার এনলেট অ্যাটাক করলো। এটার প্রথমে হলো প্রোটন ট্রান্সফার বা অ্যাসিড বেস রিয়াকশন, তারপরে হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার পরে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। সেই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েটে এই কার্বনে একটা গুড লিভিং গ্রুপ আছে, তাহলে কার্বনিল পুশ ব্যাক করলো এবং ইথক্সাইড বেরিয়ে গেল। এই অবধি গিয়ে রিয়াকশান শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এরপর রিয়াকশানটা শেষ হবে, তার একটা ফিনিশিং টাচ দিতে হবে। ফিনিশিং টাচটা হচ্ছে এই হাইড্রোজেনগুলো এক্সিডিংলি অ্যাসিডিক, তার কারণ এই দুপাশে দুটো কার্বনিল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তার ফলে ইথক্সাইড এই হাইড্রোজেনটাকে খেয়ে এখানে একটা রেজোনেন্স স্টেবিলাইজড এনলেট তৈরি করবে, যেটাকে আমরা যখন H3O+ দেবো, তারপর ফার্দার প্রোটনেশনের মাধ্যমে আমরা সেই এস্টারটাকে এই প্রোডাক্টটাকে ফিরে পাবো। এবং এই ধরনের প্রোডাক্টকে বলা হয় বিটা কিটো এস্টার, কারণ এইটাকে যদি আমরা আলফা কার্বন বলি এই লাল এস্টার গ্রুপের রেসপেক্টে, তাহলে এই কার্বনটা অবভিয়াসলি বিটা, এটা আলফা এটা বিটা, তাহলে বিটা কার্বনে কিটো আছে, অক্সো গ্রুপ আছে, সেই জন্য একে বলা হয় বিটা কিটো এস্টার। তার মানে ক্লেইজেন এস্টার কন্ডেনসেশনে 2 মলিকিউল এস্টার যাদের আলফা হাইড্রোজেন আছে, তারা সোডিয়াম ইথক্সাইড বা এই ধরনের কোনো বেসের প্রেজেন্সে নিজেদের মধ্যে কম্বাইন করে বিটা কিটো এস্টার তৈরি করে। ওকে, এবার যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই হাইড্রোজেনটা প্রথমে খাওয়া হয়েছিল, অতএব এখানে একটা হাইড্রোজেন থাকা জরুরি, কারণ এনলেট তৈরি হতে হবে। তারপরে আবার এইখান থেকে আরেকটা হাইড্রোজেন খেয়েছে, তার মানে এই কার্বনটার উপরে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন থাকা জরুরি, কারণ যদি না হয় তাহলে রিয়াকশান যদি এই অবধি যায়, তাহলে খেয়াল করে দেখো রিয়াকশান কিন্তু বেসিক্যালি রিভার্সিবল। এই যে স্টেপটা যেখানে ইথক্সাইড এই অ্যাক্টিভ হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেনটাকে খাচ্ছে, এটাই ইরিভার্সিবিলিটির দিকে রিয়াকশানটাকে নিয়ে যায় এবং কমপ্লিশনে নিয়ে যেতে হেল্প করে। যদি কোনো কারণে এর ওপরে কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে ইথক্সাইড এখান থেকে প্রোটন খেতে পারবে না এবং রিয়াকশান ফেলিওর হবে, কারণ সেক্ষেত্রে তুমি এই ইকুইলিব্রিয়ামকে ডান দিক বাঁ দিক কোনো দিকেই নিয়ে যেতে পারবে না। ঠিক সেই ঘটনাটা ঘটবে যদি আমরা এই ধরনের ইথাইল আইসোবিউটাইরেটের সঙ্গে রিয়াকশান করি, অর্থাৎ এখানে আমাদের অ্যালকোহল পার্টটা হচ্ছে ইথানল আর অ্যাসিড পার্টটা হচ্ছে 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে তার একটাই মাত্র আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ এনলেট তৈরি করা পসিবল, কিন্তু এনলেট তৈরি হওয়ার পর যে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে এবং সেই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট যখন ইথক্সাইডকে কিক আউট করবে, তখন যে বিটা কিটো এস্টারটা পাবো, সেই বিটা কিটো এস্টারের আলফা কার্বনে কিন্তু কোনো প্রোটন নেই, অতএব ডিপ্রোটনেশন সম্ভব নয়, অতএব ইকুইলিব্রিয়ামকে সামনের দিকে নিয়ে যাওয়ার স্টেপটা অফ হয়ে গেছে। এবং সেই জন্য এই ডিপ্রোটনেশনটি না হওয়ার জন্য এই রেজোনেন্স স্টেবিলাইজড বিটা কিটো এস্টার এনলেট তৈরি হতে পারছে না এবং রিয়াকশানটা ফেলিওর হচ্ছে। অতএব এই ধরনের সিস্টেমে সোডিয়াম ইথক্সাইড দিয়ে আমরা যদি রিয়াকশান করতে যাই, রিয়াকশান হবে না। এই ডিপ্রোটনেশন স্টেপটা কিন্তু ইকুইলিব্রিয়ামকে লেফট থেকে রাইটে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ কমপ্লিশনে নিয়ে যাওয়ার জন্য অ্যাবসোলুটলি ক্রিটিক্যাল। এরপর যেটা আছে সেটা হচ্ছে পার্কিন রিয়াকশান। পার্কিন রিয়াকশানের মেকানিজম অত্যন্ত জটিল, তার মধ্যে আমরা যেতে পারবো না, আমরা শর্ট নোট হিসেবে রেডি করে রাখবো। এটাও বেসিক্যালি একটা এনলেটের সাথে একটা কার্বনিলের অ্যাডিশন রিয়াকশান, যে এখানেও যেরকম এনলেটের সাথে
এস্টার থেকে ডিরাইভড এনলেট আরেকটা এস্টার মলিকুলার কার্বনিল অ্যাটাক করেছিল। এখানে অ্যানহাইড্রাইড থেকে ডিরাইভড এনলেট একটা অ্যালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইডের কার্বনিলে অ্যাটাক করবে, যেমন আমরা এখানে বেঞ্জালডিহাইড নিয়েছি এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়েছি। ওখানে বেস হিসেবে আমরা ইউজ করেছিলাম এর অ্যালকোহল পার্টের যে অ্যালকক্সাইডটা আছে সেইটা, অর্থাৎ যদি এখানে ওইটি থাকে তাহলে ইথক্সাইড, যদি এখানে ওএমই থাকে তাহলে মিথক্সাইড, যদি এখানে টারশিয়ারি বিউটাইল থাকে তাহলে টারশিয়ারি বিউটক্সাইড। এখানে আমরা নেব এই যে অ্যাসিড অ্যানহাইড্রাইড তার যে অ্যাসিড পার্ট, অর্থাৎ এটা তো বেসিক্যালি অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তার অ্যাসিটেটেড সল্ট অর্থাৎ তার কার্বক্সিলেট সল্ট, অর্থাৎ এখানে যদি অ্যাসিটিক অ্যাসিড থাকে তাহলে এখানে নেব সোডিয়াম অ্যাসিটেট এবং তারপরে অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে তাকে ট্রিট করব। মেকানিজম জটিল মেকানিজম। প্রোডাক্ট হচ্ছে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, যার আলফা কার্বনে CO2H গ্রুপটা থাকবে আর বিটা কার্বনে আমার অ্যারোমেটিক রিংটা থাকবে, এবং জেনারেলি এটা ট্রান্স জিওমেট্রি অ্যাডপ্ট করে। তার সাথে সাথে সাইড প্রোডাক্ট হিসেবে অ্যাসিটিক অ্যাসিড এখানে বেরিয়ে আসবে। ঠিক তেমনই আমরা পরের এক্সাম্পলটা দেখছি, আরেকটা অ্যারোমেটিক অ্যালডিহাইড 4-নাইট্রোবেঞ্জালডিহাইড, তার সাথে প্রোপিওনিক অ্যানহাইড্রাইড ইউজ করা হয়েছে। অতএব এখানে আমরা প্রোপিওনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট ইউজ করবো, সোডিয়াম প্রোপিনোয়েট। তারপরে তাকে যদি অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ট্রিট করি, ওয়ার্কআপ করলে আমরা এইখানে পাবো আলফা কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমার এই পার্টটা এসেছে আমার 3 কার্বন অ্যাসিড থেকে, এই পার্টটা থেকে 3 কার্বন অ্যাসিড থেকে, আর এই পার্টটা এসেছে আমার অ্যারোমেটিক অ্যালডিহাইড থেকে। তাহলে প্যারানাইট্রোফিনাইল আর CO2H তারা অ্যান্টি হয়ে আছে, এবং তার সাথে প্রোপিওনিক অ্যাসিড ইজ ওয়ান অফ দি প্রোডাক্ট। এই রিয়াকশানে আলফা হাইড্রোজেন আছে এরকম অ্যালডিহাইড ইউজ করা যায় না, অর্থাৎ তুমি অ্যাসিড অ্যালডিহাইড ইউজ করতে পারবে না, বা প্রোপানাইল ইউজ করতে পারবে না, বা সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড ইউজ করতে পারবে না। আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে এই রিয়াকশান কন্ডিশনে সেইখান থেকে এনলেট তৈরি হয়ে সেটা অ্যালডল কন্ডেনসেশনের দিকে চলে যেতে পারে। যে অ্যালডল কন্ডেনসেশন আমরা যখন কার্বনিল কেমিস্ট্রি পড়বো আমরা তখন দেখব। সেই সাইড রিয়াকশানটাকে অ্যাভয়েড করার জন্য এখানে ইলেকট্রোফাইল হিসেবে অ্যারোমেটিক অ্যালডিহাইডদের নেওয়া হয় যাদের কোনো আলফা হাইড্রোজেন বলে কিছু নেই, এবং ট্রান্স আইসোমারটা সিলেক্টিভলি তৈরি হয়। তার কারণ সিস আইসোমারে প্রবাবলি অ্যারোমেটিক রিংয়ের সাথে এই CO2H এর একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হয়। তার মানে এই রিয়াকশানটা হচ্ছে স্টিরিও সিলেক্টিভ। এই দুটো কম্পাউন্ড একে অপরের ডায়াস্টেরিও আইসোমার, তারা স্টেরিও আইসোমার কিন্তু মিরর ইমেজ নয়। তার মধ্যে একটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে, একটা কম পরিমাণে তৈরি হচ্ছে। এই ধরনের রিয়াকশানদের আমরা বলে থাকি স্টিরিও সিলেক্টিভ, এবং এই পার্টিকুলার রিয়াকশানটাতে যেহেতু ডায়াস্টেরিও আইসোমারের মধ্যে সিলেক্টিভিটি দেখা যাচ্ছে তাই এদেরকে আমরা বলি ডায়াস্টেরিও সিলেক্টিভ রিয়াকশান। তাহলে মাথায় রাখবো যে অ্যাসিড অ্যানহাইড্রাইড, যে অ্যাসিড অ্যানহাইড্রাইডের আলফা হাইড্রোজেন আছে, এবং সেই অ্যাসিড যে অ্যাসিডের অ্যানহাইড্রাইড সেই অ্যাসিডের সোডিয়াম সল্ট হচ্ছে আমার বেস। অ্যারোমেটিক অ্যালডিহাইড ইউজ করবো, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড ইউজ করা যাবে না। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, যেখানে আলফা কার্বনে CO2H থাকবে, বিটা কার্বনে অ্যারোমেটিক রিংটা থাকবে, যে অ্যারোমেটিক রিংটা অ্যালডিহাইড থেকে এসছে, এবং তারা প্রেফারেবলি ট্রান্স হবে। যদি আমাকে পার্কিন রিয়াকশানকে নিয়ে কোনো শর্ট নোট লিখতে দেয় তাহলে এইটুকু লিখলেই যথেষ্ট। সো আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল, যতটুকুনি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট বাকি ছিল সেটা শেষ হলো। 3 নম্বর ভিডিও লেকচার হিসেবে আমি এটাকে আপলোড করে দেবো। আই থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, অ্যান্ড আই উইল বি সিইং ইউ in the next one.